আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি, যার একটি পার্ট হচ্ছে প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করা। এখানে তোমাদের জন্য বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে। তোমরা আরোই দেখতে পাচ্ছ আমাদের এই বইটাতে সংযোজিত আছে কিউআর কোড। এই বইটাতে কিন্তু অসংখ্য কিউআর কোড রয়েছে। প্রতিটি প্রশ্নের সাথে বা প্রতিটি সমস্যার সাথে তুমি একটি করে কিউআর কোড পাচ্ছ। সেক্ষেত্রে কিউআর কোডটি স্ক্যান করার মাধ্যমে তুমি এই প্রশ্নটা কোনো ডাউট থাকলে সলভ করতে পারতেছো, অথবা তোমার আয়ত্ত করার ক্ষেত্রে আরেকটু সহজ হবে বলে আমি মনে করি। যারা ইতিমধ্যে আমাদের ইজি বায়োলজি বইটি সংগ্রহ করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সংগ্রহ করেনি শীঘ্রই সংগ্রহ করে নাও। আজকের পর্বে চলো আমরা দিনাজপুর বোর্ড 2019 সালে আসা একটা প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। দেখো তো কি বলছে। পি আর কিউ দুইটা চিত্র দেওয়া আছে, তাই না? চিত্রটাতে দেখো তো 46 থেকে 23 23 করে এভাবে আলাদা করছে, মানে 23 জোড়া 23 জোড়া, মানে 23 জোড়া, যেখানে হচ্ছে 23 23 46টা বুঝাইছে। অর্থাৎ আমরা এখানে বুঝতে পারতেছি যে ক্রোমোজোমটা বুঝাইছে, তাই না? আমরা জানি ক্রোমোজোম হচ্ছে মানবদেহে 23 জোড়া থাকে, অর্থাৎ 46টা। আবার এখানে দেখো 46টা ক্রোমোজোম থেকে এই যে 46টা ক্রোমোজোমই হচ্ছে আমরা পাইছি। তাহলে এখানে তুমি বুঝতে পারতেছো যে আমাদের ক্রোমোজোমটা বুঝাইছে বা কোষ বিভাজন এরকম বুঝাইতে চাইছে। এখন কি বলছে ক নম্বরে দেখো তো, ইন্টারফেস কি? ইন্টারফেজ হচ্ছে, ইন্টার বলতে হচ্ছে মধ্যবর্তী, আর ফেজ মানে হচ্ছে পর্যায়। তাহলে ইন্টারফেজ মানে হচ্ছে মাঝখানের একটা পর্যায় বা মধ্যবর্তী একটা পর্যায়। কিসের মধ্যবর্তী পর্যায়? দুইটা কোষ বিভাজনের মাঝখানে নিউক্লিয়াস কিছু প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করে। ওই প্রস্তুতিমূলক কাজের যে পর্যায়টা ওইটাই হচ্ছে ইন্টারফেজ। একটা কোষ বিভাজন ঘটবে, একটু পরে আবার আরেকটা কোষ বিভাজন ঘটবে। এই যে দুইটা কোষ বিভাজনের মাঝখানের যে প্রস্তুতিমূলক পর্যায়টা, নিউক্লিয়াসের যে প্রস্তুতিমূলক পর্যায়টা, ওইটাই হচ্ছে ইন্টারফেজ। তাহলে এখানে কি বলছে দেখো তো, কোষ বিভাজনের শুরুতে বা একটি কোষ পরপর দুইবার বিভাজনের মধ্যবর্তী সময়ে নিউক্লিয়াসের প্রস্তুতিমূলক দশাটি হলো ইন্টারফেজ। তাহলে নিউক্লিয়াস যে প্রস্তুতিমূলক দশাটা সম্পন্ন করবে ওইটাই হচ্ছে, ওই পর্যায়টাই হচ্ছে ইন্টারফেজ। ফেজ মানে হচ্ছে পর্যায়। এখন আরেকটা ইনফরমেশন জেনে রাখতে পারো যে ইন্টারফেজ যে দশাটা এইটা কিন্তু তোমার দীর্ঘ সময় ব্যাপী হয়, কিন্তু কোষ বিভাজন খুবই অল্প সময় হয়। কি জন্য? এইভাবে মনে রাখতে পারো। দেখো তুমি প্রস্তুতি নিচ্ছ, তুমি আমার ক্লাসগুলো করতেছো, তুমি অনেক অনেক পড়াশোনা করতেছো, কি জন্য? এসএসসি পরীক্ষায় বসে একটা ভালো ফলাফল করার জন্য। অর্থাৎ আলটিমেট উদ্দেশ্য আমাদের কি ছিল? এসএসসি পরীক্ষায়। তুমি এই এসএসসিতে বসবা কতক্ষণ? বায়োলজি পরীক্ষা দিতে বসবে হচ্ছে তুমি 2.5 থেকে 3 ঘন্টা। সেক্ষেত্রে দেখো প্রস্তুতি কিন্তু তুমি নিচ্ছ, ওই যে 9-এর বছর নিছো, 10-এর বছর নিছো, পরীক্ষার বছর আরো কিছু মাস থাকে, এইগুলো প্রস্তুতি নিয়ে নিয়ে তুমি হচ্ছে পরীক্ষায় বসলে অল্প কিছু সময়। তাহলে এই যে প্রস্তুতিমূলক পর্যায়টা, এটা অনেক দিন ব্যাপী, মানে অনেক সময় ব্যাপী ঘটতে থাকে, কোষ বিভাজন অনেক অল্প সময়। তাহলে এতটুকু ইনফরমেশন আরেকটু এক্সট্রা আমরা জানলাম। এরপর নীলাভ সবুজ শৈবালে কোষ বিভাজনকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলে কেন? এখন প্রত্যক্ষ কোষ বিভাজন বলতে এটা হচ্ছে সরল একটা কোষ বিভাজনের প্রক্রিয়া, এখানে জটিল কোনো ধাপ আমরা দেখতে পাই না। নীলাভ সবুজ শৈবালে আমরা জানি অ্যামাইটোসিস পদ্ধতিতে হচ্ছে কোষ বিভাজনটা ঘটে। দেখো নীলাভ সবুজ শৈবাল এটা হচ্ছে নিম্ন শ্রেণীর একটা জীব, যেখানে তোমার অ্যামাইটোসিস বা দ্বি বিভাজন আমরা বলতে পারি। দেখো তো এরকম একটা প্রসেস আমরা দেখতে পাই। সবার প্রথমে কি থাকে? একটা মাতৃকোষ থাকে। এই মাতৃকোষ, সব কোষ বিভাজনের ক্ষেত্রে আমরা একটা মাতৃকোষ দেখতে পাই। মাতৃকোষটা থেকে বিভিন্ন ধাপে ধাপে হচ্ছে দুইটা অপত্য কোষ সৃষ্টি হয়। এখন কিন্তু এই জায়গায় কি হবে দেখো তো, একটা মাতৃকোষের মাঝখান বরাবর হচ্ছে খাঁজ সৃষ্টি হবে। দেখো এটা মনে করো একটা মাতৃকোষ, এই কোষটার মাঝখান বরাবর হচ্ছে তোমার এরকম খাঁজ সৃষ্টি হইতে থাকবে। খাঁজ সৃষ্টি হওয়ার মাধ্যমে দেখো তো নিউক্লিয়াসটা আর সাইটোপ্লাজমগুলা আকার হচ্ছে সংকুচিত হয়ে যায়, লম্বা হয়ে যায়। এই খাঁজটা আস্তে আস্তে গভীর হইতে থাকবে। তাহলে দেখো খাঁজটা যখন গভীর হইতে থাকবে এরকম হয়ে পুরা খাঁজ বরাবর আলাদা হয়ে যাবে। তাহলে দেখো একটা মাতৃকোষ থেকে সহজ একটা প্রসেসে আমরা দুইটা অপত্য কোষ পাইছি। অপত্য কোষ মানে হচ্ছে তোমার সদ্য সৃষ্ট বা নতুন সৃষ্ট যে বাবু কোষগুলা। তাহলে একটা মাতৃকোষ থেকে দুইটা অপত্য কোষ পাইছি। কিভাবে পাইছি? মাঝখানে শুধু একটা খাঁজ সৃষ্টি হয়েছে, কোষ দুইটা আলাদা হয়ে গেছে। তাহলে সহজ একটা প্রসেস, এজন্য এটাকে আমরা কি বলবো? এটা হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজন, কিন্তু এটাকে আমরা হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজনও বলতে পারি। এই যে দেখো প্রত্যক্ষ কোষ বিভাজন। এরপরে দেখো কিউ চিহ্নিত অংশের কোষ বিভাজনের শেষ ধাপটি। কিউ চিহ্নিত অংশ আমাদের কি ছিল দেখো তো? কিউ চিহ্নিত অংশটা হচ্ছে 46 জোড়া একটা ক্রোমোজোম, ওখান থেকে আরো দুইটা কোষ সৃষ্টি হয়েছে যেগুলোর ভিতরে 46 জোড়াই আছে। তাহলে আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। আমরা জানি মাইটোসিস কোষ বিভাজনে তোমার মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা আর অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান সমান থাকে। তাহলে দেখো মাতৃকোষে 46টা ছিল, নতুন সৃষ্ট যে বাবু কোষ দুইটা ওদের ভিতরেও 46 জোড়া আছে। এখন এই যে মাইটোসিস কোষ বিভাজন আমরা জানি এটা 5টা ধাপে সম্পূর্ণ হয়। তোমাকে অবশ্যই ধাপগুলো সিরিয়ালে মনে রাখা লাগবে। ধাপ 1 যদি আমি বলি তাহলে তোমাকে প্রোফেজ বুঝতে হবে। ধাপ 2 বললে প্রো মেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ।
প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তাহলে চলো এই যে সর্বশেষ ধাপটা আমাদের বলছে, তাহলে সর্বশেষ ধাপে আমি কি উচ্চারণ করছিলাম? টেলোফেজ, তাই না? এখন টেলোফেজ ধাপের বর্ণনা দিতে বলছে। এই যে ধাপগুলোর বর্ণনা যদি আসে সেক্ষেত্রে তোমাকে প্রশ্নে কিন্তু কখনোই চিত্র দিতে বলবে না, কিন্তু তোমাকে অবশ্যই নিজ দায়িত্বে চিত্রটা দিয়ে দিতে হবে। তাহলে দেখো টেলোফেজের বর্ণনা যদি আমরা এখানে করি, প্রথমে তুমি চিত্রটার দিকে তাকাও, কি দেখতে পাইতেছো? চিত্রটায় এই যে দুইটা কোষ কিন্তু অলরেডি সৃষ্টি হয়ে গেছে। আমরা জানি যে কোনো কোষ বিভাজনের আমাদের মেইন উদ্দেশ্যই হচ্ছে একটা মাতৃকোষ থেকে আরো দুইটা কোষ সৃষ্টি করা, তারপর দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, 16টা, 32টা, এভাবে হচ্ছে কোষের সংখ্যা বৃদ্ধি পাইতে থাকে। তাহলে এই যে একটা মাতৃকোষ থেকে দুইটা কোষ কিন্তু অলরেডি দেখা যাচ্ছে, তাই না? কারণ এটা হচ্ছে সর্বশেষ ধাপ। আমরা জানি সর্বশেষ ধাপে তো হচ্ছে আমরা কাঙ্ক্ষিত মানে উদ্দেশ্যে পৌঁছে যেতে থাকি। তাহলে এই যে দেখো দুইটা কোষ অলরেডি সৃষ্টি হয়ে যাচ্ছে, কোষগুলোর ভিতরে তোমার নিউক্লিওলাসের আবির্ভাব ঘটছে, নিউক্লিয়ার মেমব্রেন আছে, মেমব্রেন বলতে বাইরের পর্দাটাকে বোঝায়, নিউক্লিয়ার মেমব্রেন আছে, নিউক্লিওলাস আছে, ক্রোমোজোমগুলো সরু সুতার মতো পেঁচানো। তারপরে হচ্ছে দেখো এখানে কোষ প্লেট আমরা উদ্ভিদ কোষের ক্ষেত্রে দেখতে পাই। এই যে দেখো কোষ প্লেট যে জিনিসটা, এটা শুধু আমরা উদ্ভিদ কোষের ক্ষেত্রে দেখতে পাই। এটা হচ্ছে তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলা বা এন্ডোপ্লাজমিক জালিকাগুলা জমা হয়ে এরকম প্লেট তৈরি করে। তাহলে দেখো এই যে এই মাঝ বরাবর একটা কোষ প্লেট তৈরি হইলো, এই কোষ প্লেটটা তোমার দুইটা কোষকে হচ্ছে আলাদা করে দিবে। কোষ প্লেট বরাবর সাইটোপ্লাজমগুলো বিভাজিত হয়ে তোমার হচ্ছে দুইটা কোষ মানে পুরোপুরি আলাদা হবে। সেক্ষেত্রে মনে রাখতে হবে যে কোষ প্লেট কিন্তু শুধুমাত্র উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। এরপরে দেখো স্পিন্ডল যন্ত্রগুলা, এখানে যে তোমার ডট ডট দিয়ে বুঝাইছে স্পিন্ডল যন্ত্র, এটা তুমি পূর্ববর্তী ধাপগুলার চিত্রগুলার দিকে তাকাইলে দেখতে পাবা যে এরকম মাকু আকৃতির গঠন আমরা দেখতে পাই। এই যে মাকু আকৃতির গঠনগুলা, এটাই হচ্ছে তোমার স্পিন্ডল যন্ত্র। এখন স্পিন্ডল যন্ত্রগুলো দেখো বিলুপ্ত হয়ে যাচ্ছে, ফোটা ফোটা দিয়ে বোঝানো মানে হচ্ছে ওগুলো হচ্ছে ভ্যানিশ হয়ে যাচ্ছে। তাহলে স্পিন্ডল যন্ত্র বিলুপ্ত হইতে থাকে, তারপরে তোমার নতুন দুইটা কোষ মানে দৃশ্যমান হয়ে যায়। এই যে বৈশিষ্ট্যগুলা তুমি চিত্র ভিতর দেখতে পারতেছো, এই কথাগুলোই হচ্ছে এই বর্ণনা ভিতর দিবা। কি দিবা? যে এটা হচ্ছে তোমার মাইটোসিস কোষ বিভাজনের সর্বশেষ ধাপ। এই ধাপে প্রোফেজের ঘটনাগুলোর উল্টা ঘটনা ঘটে। আমরা জানি প্রোফেজে কি হয়, তোমার নিউক্লিওলাস বিলুপ্ত ঘটতে থাকে। এখানে দেখো নিউক্লিওলাসের আবার আবির্ভাব ঘটছে, ক্রোমাটিন জালিকাগুলা খাটো মোটা হইতে থাকে, এখানে কি হয় সরু আর চিকন হইতে থাকে। এরপরে স্পিন্ডল যন্ত্র ওইদিকে হচ্ছে সৃষ্টি হইতে থাকে আর এইদিকে হচ্ছে বিলুপ্ত হইতে থাকে। তাহলে এরকম উল্টা ঘটনাগুলো আমরা দেখতে পাইতেছি। এখন এই ধাপটাতে দেখো কি বলছে, যে সরু আর লম্বা যে ক্রোমোজোমগুলা, এগুলো হচ্ছে পেঁচায় গিয়ে ক্রোমাটিন জালিকা গঠন করে। তারপর অবশেষে কি হয়, নিউক্লিয়ার রেটিকুলামকে ঘিরে পুনরায় নিউক্লিয়ার মেমব্রেন সৃষ্টি হয়, দুই মেরুতে দুটি অপত্য নিউক্লিয়াস গঠিত হয়। তাহলে ওই একটা কোষ সৃষ্টি হওয়ার জন্য যা যা দরকার সবকিছু গঠিত হয়ে গেলে মাঝ বরাবর হচ্ছে বিভাজিত হয়ে দুইটা কোষ আমরা পেয়ে যাই। তাহলে আমাদের উদ্দেশ্যই ছিল একটা মাতৃকোষ থেকে দুইটা অপত্য কোষ সৃষ্টি করা, যেটা আমরা সৃষ্টি করে ফেলছি। টেলোফেজ ধাপটাতে এই বর্ণনাগুলো এভাবে দিবা, আর চিত্রটা না চাইলেও অবশ্যই দিয়ে দিবা। এরপরে ঘতে কি বলছে দেখো তো, উদ্দীপকে উল্লিখিত প্রক্রিয়া দুটি সঠিকভাবে না ঘটলে জীবদেহে কি ধরনের সমস্যা হবে। প্রক্রিয়া দুইটা কি কি ছিল? কোষ বিভাজন ছিল, এটা তো বুঝতে পারছি, এটা হচ্ছে মাইটোসিস, কারণ মাতৃকোষের ক্রোমোজোম আর বাবুকোষের ক্রোমোজোম সমান। এরপরে দেখো এই যে পি চিত্রটাতে কি বলছিল, মাতৃকোষের ক্রোমোজোম ছিল 46টা, যেটা তোমার হচ্ছে বিভাজিত হয়ে গেছে বা দুই ভাগ হয়ে গেছে। 46কে দুই ভাগ করলে আমরা 23 পাই। তাহলে অপত্য কোষগুলাতে মাতৃকোষের অর্ধেক ক্রোমোজোম আছে, তাই না? তাহলে অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বুঝাইছে, সেক্ষেত্রে আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে মিওসিস কোষ বিভাজন। তাহলে মাইটোসিস আর মিওসিস এই দুইটা কোষ বিভাজন যদি না ঘটে, এই যে উদ্দীপকে উল্লিখিত প্রক্রিয়া দুটি সঠিকভাবে না ঘটলে জীবদেহে কি সমস্যা হবে। এখন আমি তোমাকে বলি যে প্রথমে পি যদি না ঘটে সেক্ষেত্রে কি হবে। পি কোষ বিভাজনটা যদি না ঘটে সেক্ষেত্রে আমরা মানে পরবর্তী যে বংশধরগুলো আমাদের সৃষ্টি হবে সেক্ষেত্রে তোমার ক্রোমোজোমের তারতম্য দেখা দিবে। ক্রোমোজোমের তারতম্য যদি হয় সেক্ষেত্রে আমরা নতুন প্রজাতির উদ্ভব ঘটতে দেখি। এখন প্রতিটা প্রজন্মে যদি নতুন প্রজাতির উদ্ভব ঘটতে থাকে, এটা কিন্তু জীবকুলের জন্য মানে ফলপ্রসূ হবে না। সেক্ষেত্রে এই যে দেখো অর্ধেক হচ্ছে যে তোমার ক্রোমোজোমগুলা 2n সংখ্যক ছিল, এক্ষেত্রে অর্ধেক হয়ে আমরা গ্যামেটে কি পাইতেছি, শুধু n সংখ্যক পাইতেছি। এই n দুইটা যখন আবার মিলিত হবে সেখানে দেখো 2n তৈরি হচ্ছে, যেটা এই দেখো মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান। এখন মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সমান হইলেও
তোমার বৈশিষ্ট্যগুলা কিন্তু এখানে হুবহু সমান হবে না। এখানে দেখো তো দুইটা জীব থেকে হচ্ছে আমরা ক্রোমোজোম পাইতেছি না, পিতা দেহ থেকে আসতেছে এক সেট ক্রোমোজোম, মাতা দেহ থেকে আসতেছে এক সেট ক্রোমোজোম। এই যে এক সেট দুইটা মিলেই হচ্ছে নতুন যে জাইগোটটা তৈরি হবে, ওই জাইগোটে কিন্তু আমরা দুইজনের বৈশিষ্ট্যই দেখতে পাবো, নতুন প্রজাতির উদ্ভব ঘটবে, তারপরে নতুন নতুন বৈশিষ্ট্য আমরা দেখতে পাবো বা ভ্যারাইটি দেখতে পাবো, যেটা তোমার পরিবেশে টিকে থাকার জন্য অবশ্যই দরকারি। কারণ পরিবেশ তো চেঞ্জেবল, ওইটার সাথে যদি তুমি নিজেকে চেঞ্জ করতে না পারো সেক্ষেত্রে তুমি কখনোই মানে পরিবেশে টিকে থাকতে পারবা না, খাপ খাইয়ে টিকে থাকতে পারবা না। যার জন্য এই যে প্রজাতির ধারা অক্ষুণ্ণ রাখার জন্য, অর্থাৎ এই যে তোমার ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান রাখার জন্য প্রজননের ক্ষেত্রে এটা যদি মানে তোমার যদি এখানে হ্রাসমূলক বিভাজনটা না ঘটতো, সেক্ষেত্রে 2n ক্রোমোজোমই আমরা এখানে পাইতাম, 2n হলে এই জায়গায় 4n হয়ে যেত, যার কারণে মানে নতুন একটা জীবের আবির্ভাব ঘটতো। তোমাদের বোর্ড বইয়ে এরকম একটা চিত্র দেওয়া আছে না, দুইটা ব্যাঙের চিত্র দেওয়া আছে, যেখানে নিচের যে ছোট ব্যাংকটা ছিল ওইটা কিন্তু মা ব্যাংক ছিল, ওইটা থেকে ক্রোমোজোম যখন হ্রাসমূলক বিভাজনটা ঘটে নাই, যার ফলে আরেকটা ব্যাঙের উদ্ভব ঘটছে, অর্থাৎ নতুন প্রজাতির একটা উদ্ভব ঘটছে, যেটা ওই মাতৃ ক্রোমোজোমের তুলনায় দ্বিগুণ ক্রোমোজোম ওইটার ভিতরে, ওইটার আকারও হচ্ছে দ্বিগুণ বড়। সেক্ষেত্রে প্রতিটা প্রজন্মে এরকম নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হওয়া আমাদের কাম্য না। যার জন্য এই যে ক্রোমোজোমের সংখ্যাটা মানে ফিক্স রাখার জন্য বৈশিষ্ট্য কিন্তু ফিক্স থাকবে না, এখানে শুধু সংখ্যাটা ফিক্স থাকবে। এই জন্য কিন্তু মিওসিস কোষ বিভাজনটা দরকারি, অর্থাৎ প্রজননের জন্য এই বিভাজনটা অবশ্যই দরকারি। এরপরে মাইটোসিসের কথা যদি বলি, মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে আমাদের দেহ কোষ গঠিত হয়, ক্ষয় পূরণ হয়, একটা জীব দেহ দৈর্ঘ্য প্রস্থ বরাবর বৃদ্ধি পায়, কোষ বিভাজন সবকিছু হচ্ছে তোমার মাইটোসিস বিভাজনের মাধ্যমে হয়। এখন মাইটোসিস কোষ বিভাজন যদি সঠিকভাবে না হইতো বলতে আমরা হচ্ছে অনিয়ন্ত্রিতভাবে যদি হইতো, সেক্ষেত্রে তোমার ক্যান্সার কোষ সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে। কিভাবে দেখো তো, কোনো একটা জীব কোষ বা জীবের অঙ্গ কতটুকু বৃদ্ধিপ্রাপ্ত হবে এটা তো ফিক্সড থাকে। এখন ওই জায়গায় কোষ বিভাজন নিয়ন্ত্রণ করবে কতগুলা জিন, যেই নিয়ন্ত্রণকারী জিনটা যদি স্থানচ্যুত হয়ে যায় অথবা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই যে কোষ বিভাজনটা নিয়ন্ত্রণে থাকে না, এটা হচ্ছে এলোমেলোভাবে হইতে থাকে বা অনেক বেশি বেশি কোষ বিভাজন হইতে থাকে, যার জন্য ওখানে কিন্তু মাংসপিণ্ড বা টিউমার সৃষ্টি হয়। টিউমার যখন প্রাণঘাতী আকার ধারণ করবে তখন ওইটাকে আমরা কি বলবো, ক্যান্সার কোষ বলবো। এখন ক্যান্সার কোষ যদি একবার সৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু এটার কোনো প্রতিষেধক বা তোমার হচ্ছে মানে ঔষধ আবিষ্কার হয় নাই, যার জন্য কিন্তু আমরা এই ক্যান্সার হইলেই কিন্তু দেখতে পাই যে সে হচ্ছে তোমার মৃত্যু পর্যন্ত চলে যায়, মানে যেটা অনেক ক্ষতিকর বা প্রাণঘাতী আকার ধারণ করে এরকম বলতে পারি। তাহলে দেখো এই যে মাইটোসিস কোষ বিভাজন যেটা, এটার উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ওই যে এইচপিভি ভাইরাস আছে না একটা, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, যেটা হচ্ছে জরায়ুমুখ টিউমার সৃষ্টি করে, যেখানে E6 আর E7 দুইটা জিন থাকে যারা কোষ বিভাজন নিয়ন্ত্রণকারী প্রোটিনটাকে নষ্ট করে ফেলে। এখন ওই প্রোটিনটা যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে তোমার কোষ বিভাজন নিয়ন্ত্রণে থাকবে না, আর হচ্ছে ক্যান্সার কোষ সৃষ্টি হয়ে যায়। তাহলে দেখো এই দুইটা কোষ বিভাজনই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ একটা জীবদেহ বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার জন্য, দেহ গঠনের জন্য অবশ্যই মাইটোসিস দরকার। আবার মিওসিস কেন দরকার, তোমার এই যে প্রজাতির যে ক্রোমোজোমের সংখ্যা ফিক্সড রাখার জন্য, অথবা এই যে প্রজননের ক্ষেত্রে আসলে জনন কোষ সৃষ্টির জন্য এই মিওসিস কোষ বিভাজনটা কাজ করে। আবার জনন কোষ সৃষ্টি হওয়ার পরে জনন কোষের সংখ্যা বৃদ্ধির জন্য আবার মাইটোসিস কাজ করে। অর্থাৎ তুমি বুঝতে পারতেছো দুইটা কোষ বিভাজনই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জীবের সঠিকভাবে বেঁচে থাকার জন্য। কিন্তু এখানে কি বলছে যে প্রক্রিয়া দুটো যদি সঠিকভাবে সম্পন্ন না হইলে এই যে অনেক সমস্যাগুলো আমি বললাম, এই সমস্যাগুলো হচ্ছে দেখা দিতে পারে। এখন এই যে বর্ণনামূলক কথাগুলো আমি বললাম মুখে, এগুলো হচ্ছে তুমি সাজায় লিখবা কিভাবে, প্রথমে বলবা যে মাইটোসিস আর মিওসিস এতটুকু যে ধরতে পারছো এটা একটা প্যারা লিখবা, পরের প্যারাটায় মিওসিস মানে এলোমেলোভাবে ঘটলে কি হইতো, মাইটোসিস এলোমেলোভাবে ঘটলে কি হইতো, এরকম দুইটা প্যারা দিয়ে লাস্টে ফিনিশিং দিয়ে দিবা। এইভাবে করে সুন্দর করে এই কথাগুলো, আমার কথাগুলাই সুন্দর করে যদি রিপ্রেজেন্ট করতে পারো, আই হোপ সিকিউতে তোমরা একটা স্ট্যান্ডার্ড মার্কস সিকিউর করতে পারবা। প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করা পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য এফেক্টিভ একটা প্রসেস, যার জন্য আমাদের ইজি বায়োলজি বইটাতে তোমাদের জন্য এই সংযোজনটা করা হয়েছে। তোমরা চাইলে কিন্তু বইটি সংগ্রহ করে নিতে পারো। আজকের পর্ব এই পর্যন্তই, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।